দর্শক, এই মুহূর্তে যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন এখন কি চায়ের আজকের পর্বে। আমরা জানি যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, সিলেট, পার্বত্য চট্টগ্রাম সহ 12 জেলার মানুষ। ফসলের বিনাশ হয়েছে, ঘরবাড়ি ভেসে গিয়েছে, সম্পদহানি হয়েছে, আর সবচেয়ে বড় কথা মানুষের জীবন হানি হয়েছে। তবে আসার কথা এই যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্মের মানুষের জন্য জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তাদের সামর্থ্য অনুযায়ী। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও নানা উদ্যোগ মানুষের পাশে, মানুষকে নিয়ে এসেছে। বন্যার্ত মানুষের পাশে রয়েছি আমরা সকলে। মানবতার সেবায় মানুষের এই ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের স্বস্তি দেয়, দৃঢ় করে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। প্রিয় দর্শক, আসা যাক আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি আর নয়, নিয়োগ পদোন্নতি বঞ্চনা। অনুষ্ঠানের শুরুতে চলুন আমরা দেখে আসি বিসিএস কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি সিদ্ধান্ত এবং খবর। উপসচিব হলেন পদোন্নতি বঞ্চিত 117 কর্মকর্তা। প্রশাসন ক্যাডারের 11তম, 13তম ও 15তম ব্যাচের কর্মকর্তারা বর্তমানে সচিব পদে দায়িত্ব পালন করছেন। অথচ এসব কর্মকর্তা গত 15.5 বছরে উপসচিবও হতে পারেননি। এভাবে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত বিসিএস 11 থেকে 29 ব্যাচের 117 জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। সরকারি কর্মকমিশন পিএসসি থেকে নিয়োগের সুপারিশ করার পরও নেতিবাচক প্রতিবেদনের কারণে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। নিয়োগকৃতরা 28তম বিসিএস থেকে 42তম বিসিএসে সুপারিশকৃত প্রার্থী। নিরপেক্ষভাবে পদোন্নতির আবেদন করেছেন সিভিল সার্ভিসের বিভিন্ন ব্যাচের 2 শতাধিক কর্মকর্তা। আবেদনকারী সবাই গত সরকারের সময়ে বৈষম্যের শিকার হওয়া চাকুরিচ্যুত ও পদবঞ্চিত কর্মকর্তা। গত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে যাওয়া 5 কর্মকর্তাকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান। তাদেরকে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। একদিনের মাথায় সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন চুক্তিভিত্তিতে সচিব পদে নিয়োগ পাওয়া 5 জন অতিরিক্ত সচিব। বঞ্চিত 201 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রদান। পদোন্নতির আগ পর্যন্ত তারা উপসচিব ও সমপর্যায়ের পদে দায়িত্বে ছিলেন। যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তারা এই কর্মকর্তাদের ছাড়িয়ে যান, সেই তারিখ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া এই 201 জন কর্মকর্তার পদোন্নতি কার্যকর হবে এবং তারা আর্থিক সুবিধা পাবেন। পুলিশের 73 জন কর্মকর্তাকে উপমহাপরিদর্শক ডিআইজি পদে পদোন্নতি প্রদান, যাদের মধ্যে পুলিশ সুপার, এসপি পদমর্যাদার 31 জন কর্মকর্তাকে সরাসরি 2 ধাপ পদোন্নতি দেয়া হয়েছে।
সচিব ও অতিরিক্ত সচিব পদোন্নতি বঞ্চিতরাও খুব শীঘ্রই পদোন্নতি পাবেন বলে আমরা জানতে পেরেছি। জানা যায় পদোন্নতির সকল শর্ত পূরণের পরও ছাত্র জীবনে বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা বলে এসব কর্মকর্তা সহ অনেক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। শুধু নিজেদের সম্পৃক্ততার অভিযোগেই নয়, বাবা চাচা মামা সহ পরিবারের অন্য সদস্যদের বিএনপি জামাত সংশ্লিষ্টতার কারণেও অনেক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছিল। পদোন্নতি বঞ্চিত করা হয়েছিল বিএনপি সরকারের আমলে মন্ত্রীর একান্ত সচিব, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী প্রশাসন ক্যাডারের সদস্যদের। বিএনপি জামাত সংশ্লিষ্টতার অভিযোগে পদোন্নতি বঞ্চিত করা হয়েছিল পুলিশ, ইকোনমিক, তথ্য, স্বাস্থ্য, সাধারণ শিক্ষা সহ অন্যান্য ক্যাডারের অনেক কর্মকর্তাকেও। আমাদের আজকের বিষয় আর নয়, চাকরিতে নিয়োগে পদোন্নতি বঞ্চনা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলতে আজকে দুজন অতিথি আমার সেটে উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ নাসির উদ্দিন খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাদের কাছে আমি প্রথমে জানতে চাই, এই যে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী পদোন্নতির ব্যাপারে আসলে কি কি জিনিস দেখা হয়? মোহাম্মদ ইব্রাহিম খলিল, আপনাকে দিয়ে শুরু করি। এন্ট্রি পয়েন্ট হলো সহকারী সচিব বা সহকারী কমিশনার, পুলিশে এএসপি, এই ধরনের। এরপরে বিভিন্ন ধাপে যেতে হয়। এখানে আপনারা জানেন চাকরি জীবনের প্রতি বছর প্রত্যেক কর্মকর্তার একটা প্রতিবেদন দিতে হয়, যেটাকে আমরা এসিআর বলি, সংক্ষেপে বলি এসিআর। এসিআরের মধ্যে তার কর্মকালীন সমস্ত রিপোর্ট ওখানে থাকে। এই এসিআরের মার্ক তার পদোন্নতির জন্য খুব গ্রহণযোগ্য। চাকরিকালীন বিভিন্ন প্রশিক্ষণ আছে, এই প্রশিক্ষণের যে তার সাফল্য সেটাও পদোন্নতির জন্য বিবেচ্য। তারপরে তার চাকরি জীবনে অন্যান্য বিষয়, ডিসিপ্লিন ইত্যাদি, এইসব বিষয়েও পদোন্নতিতে। তবে এই যে আমরা দেখি যে চাকরিতে পদোন্নতির ব্যাপারে এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা অনেক বেশি চলে এসছে, সেটা আসলে কবে থেকে শুরু হলো? মোহাম্মদ নাসির উদ্দিন খান, আপনার কাছে শুনি। ধন্যবাদ। আসলে পদোন্নতি যে নীতিমালা, এই অনুসারেই পদোন্নতি হয়ে আসছিল বাংলাদেশ স্বাধীনের পর থেকে। 1996 সালে আমাদের এই যে পদোন্নতি বিষয়াবলী সহ প্রশাসনে বিভিন্ন রকমের একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয় 1996 সালে। তারপর থেকেই এই পদোন্নতি নীতিমালায় ব্যত্যয় ঘটিয়ে কিছু না কিছুভাবে অন্য উপায়ে পদোন্নতি বঞ্চনা দিয়ে যাতে পছন্দ মতো ব্যক্তিদেরকে পদোন্নতি প্রদান করা হচ্ছে। এটা মূলত 1996 থেকে শুরু হয়েছে এবং 2001 পর্যন্তও ছিল। 2001-এর পরে 6 পর্যন্তও কিছু না কিছু বঞ্চিত কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বিভিন্নভাবে, এবং সবচেয়ে ব্যাপকভাবে সেটা হয়েছে 2009 থেকে এই 2024 পর্যন্ত। এই যে আমরা বিভিন্ন সময় দেখেছি সরকারি কর্মকর্তারা একেবারে রাজনৈতিক ব্যক্তির মতো কথা বলছেন, সেই ব্যাপারটিকে নিয়ে কি বিধিবিধান রয়েছে? আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে আচরণ বিধি, সেখানে কি বিধি রয়েছে? মোহাম্মদ ইব্রাহিম খলিল। সরকারি কর্মকর্তাদের জন্য একটা আচরণ বিধি আছে। সেই আচরণ বিধিতে স্পষ্টভাবে বলা আছে যে যেদিন থেকে সে সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করবে সেদিন থেকে তার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, সে হবে নিরপেক্ষ। এ বিষয়ে একটি গল্প এরকম আমি বলি। উইনস্টন চার্চিল যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি অফিসে যোগদান করে তার চিফ সেক্রেটারিকে বললেন, তার ইলেকশন ম্যানিফেস্টো দেখিয়ে বললেন যে দিস ইজ আওয়ার ইলেকশন ম্যানিফেস্টো, আই ওয়ান্ট এ প্রোগ্রাম অ্যাকর্ডিং টু দিস ম্যানিফেস্টো। চিফ সেক্রেটারি উইনস্টন চার্চিল বললেন, লেট মি গিভ 10 মিনিটস। সে বেরিয়ে গেলেন, তার রুম থেকে একটা কাগজ নিয়ে এসে তাকে দিয়ে বলেন, দিস ইজ দ্য প্রোগ্রাম অ্যাকর্ডিং টু ইউর ইলেকশন ম্যানিফেস্টো। উইনস্টন চার্চিল জিজ্ঞেস করলেন যে হাউ ইজ ইট? চিফ সেক্রেটারির অ্যান্সার ছিল যে আই হ্যাভ অ্যানাদার প্রোগ্রাম অ্যাকর্ডিং টু ইউর অপোজিশন পার্টি। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ব্যুরোক্রেসি। একজন কর্মকর্তা, একজন ছাত্রী, আমরা ছাত্র থেকে চাকরিতে যোগদান করেছি, ছাত্র অবস্থায় আমার রাজনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে। বাংলাদেশের নিয়োগ বিধি অনুযায়ী চাকরিতে যোগদানের ক্ষেত্রে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করা হয় না, এটা বিবেচ্য বিষয় নয়। কিন্তু চাকরিতে যোগদান করার পরে একজন ছাত্রের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, সে একজন নিরপেক্ষ ব্যক্তি হয়ে যাবে। মনে রাখতে হবে সে একটা চেয়ারে বসছে, পাবলিক সার্ভেন্ট, তাই না? তো সেখানে তার কোনো রাজনৈতিক বক্তব্য তো দেওয়ার দূরের কথা, রাজনৈতিক পরিচয় তার
থাকবে না, সে তখন হবে রাষ্ট্রের একজন কর্মচারী। যদি কেউ এরকম করেন কিংবা রাজনৈতিক পক্ষপাত করেন, রাজনৈতিক বক্তব্য দেন, তাদের জন্য কি কোনো শাস্তির বিধানও রয়েছে? অবশ্যই আইনে সেটা কি যদি একটু বলেন, বিধিবিধানের মোহাম্মদ মধ্যে নাসির খান। ডিসিপ্লিন আপিল রুল আছে। আচ্ছা, সেই ডিসিপ্লিন এবং আপিল রুলের মোতাবেক সে কি ধরনের কর্মকাণ্ড করতে পারবে কিটা পারবে না বিধিনিষেধে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, এবং সেই বিধি লঙ্ঘন করা হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা বিধান রয়েছে। বিভাগীয় মামলায় তদন্তপূর্বক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধানও আছে রাষ্ট্রের। বাহ। কিন্তু বাংলাদেশে কি এমন কোনো নজির রয়েছে যে রাজনৈতিক পরিচয় দেওয়ার কারণে বা রাজনৈতিক পক্ষপাতের কারণে তার না, শাস্তি হয়েছে? সুনির্দিষ্টভাবে এভাবে উল্লেখ করা যাবে না যে রাজনৈতিক পরিচয় দেওয়ার কারণে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম কোনো দৃষ্টান্ত অতীতে সুনির্দিষ্টভাবে বলা আর যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ক্ষমতার পক্ষের পক্ষপাতী করা হয়, সেক্ষেত্রে হয়তো। তবে আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এই ইব্রাহিম খলিল সাহেব যেটা বলেছেন সেটা হলো আমাদের যে নীতিমালা, পাবলিক সার্ভিস কমিশন যে নীতিমালার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে, সেখানে কোথাও কিন্তু রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নাই। এবং পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তাদেরকে সিলেকশন করে, নির্বাচন করে সুপারিশ করা হয় নিয়োগের জন্য। পরবর্তী পর্যায়ে যেটা আমরা লক্ষ্য করছি গত কয়েক বছর যাবৎ, সেটা হচ্ছে সুপারিশের পরেও এই সমস্ত যাদেরকে সুপারিশকৃত ব্যক্তিবর্গ তাদের নিয়োগের পূর্বে বিভিন্ন স্তরের 3-4 রকমের তার তদন্ত করা হয়, তার গোপনীয় তদন্ত হয়। সেই তদন্তের মাধ্যমে যদি সে দল নিরপেক্ষ ব্যক্তিও অনেক সময় বাদ পড়ে যাচ্ছে ইদানিং, যেটা হচ্ছে, এটা আগে ছিল না। কখনো সুপারিশের ভিত্তিতেই সাধারণত নিয়োগ হতো, কিন্তু গত কয়েক বছর যাবৎ, প্রায় 15 বছর যাবৎ এরকমের ঘটনা ঘটে আসছে, যেটা বিশেষ বিভিন্ন ব্যাচে ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে প্রতিটি ব্যাচের ক্ষেত্রে। সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগের সুপারিশ করার পরও 259 জনকে ক্যাডার নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। 14ই আগস্টের যে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখান থেকে জানা গিয়েছে 28তম বিসিএস থেকে 42তম বিসিএস এ পর্যন্ত এখানে এই ধরনের বিভিন্ন সংশ্লিষ্টতার কারণে তাদেরকে বাদ দেয়া। এবং মজার ব্যাপারে এর মধ্যে মেধাক্রমে একদম টপে এরকম ক্যান্ডিডেট কেউ বাদ দেওয়া হয়েছে। বুয়েট থেকে পাশ করে প্রথম হয়েছেন কি তাদের ফরেন সার্ভিস পেয়েছেন, তাও তাদের বাবা মানা, তাদের অন্য আত্মীয়স্বজন অন্য রাজনীতির সাথে জড়িত। তথ্যটি কিন্তু ভীষণ ভয়াবহ। এই যে মেধাবীরা আসতে পারছেন না নানা রাজনৈতিক পরিচয়ের কারণে, সেটি কিন্তু আমাদের খুবই একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে আমাদের এই জায়গাটিতে। তবে আমি খুব জানতে ইচ্ছে করে যে আমরা পাকিস্তান আমলেও যদি আমরা এটা দেখতাম, তাহলে কিন্তু যে ছাত্রলীগ করে বা ছাত্র ইউনিয়ন করেন সেই তরুণরা কখনোই সিভিল সার্ভিসে হয়তো আসতে পারতেন না। কিংবা ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের অধিকাংশ ছাত্ররা অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে তারা ওই আমলেই আবার সরকারি চাকরিতে ঢুকেছেন। কিন্তু তারপরে কেন রাজনৈতিক সরকার যখন আসলো তখন আসলে এই ধরনের বঞ্চনা তৈরি হলো, কি মনে করেন? এটাই আপনি যেটা বলেছেন, আপনি পাকিস্তান আমলে আমাদের যারা সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি হিসেবে যারা জয়েন করেছে, তারা আমি বলবো, আমি এটা স্বীকার করি যে তারা অনেক মেধাবী এবং আমাদের চাইতে বেশি কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তারা পরীক্ষা দিয়ে তারপরে এসছে। এবং ওই সময় ইউনিভার্সিটির মেধাবী ছাত্ররা অধিকাংশই ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিল। যারা একটু মেধাবী ইউনিভার্সিটিতে আমরা দেখেছি তাদের রাজনৈতিক যোগাযোগটা ছাত্র ইউনিয়নের সাথে বেশি ছিল, কারণ ছাত্র ইউনিয়ন একটু এই পড়াশোনায় এই সব দিকে তাদের এটা থাকতো। তো এই যে সিএসপি অফিসাররা, তারা কিন্তু আমরা অনেকের সাথে কাজ করেছি, আমরা দেখেছি তারা নিরপেক্ষভাবে কিভাবে প্রশাসন চালাতে হয়, দেশের জন্য কল্যাণকর কোন সিদ্ধান্ত, সেই দিকে তারা কিন্তু সবসময়ই করেছে। এবং তারা অনেক সময় আমরা দেখেছি মন্ত্রীর সাথে তারা দ্বিমত করে অনেক সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, যেটা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যেন না হয় এইভাবে। তো তারা যে রাজনীতি করেছে ছাত্র জীবনে, সেটা কিন্তু তাদের কর্মে কখনো প্রভাব পড়েনি। বাহ, দারুণ বলেছেন। আপনাদের কথা এবং আমাদের যে অনুসন্ধান, সেখান থেকে দর্শকদেরকে কিছু তথ্য আসলে জানাতে চাই। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল ও মত সংশ্লিষ্টতার কারণে পদোন্নতি বঞ্চনার ধারা শুরু হয়েছে 2001 সাল থেকে। 1996 সালের মার্চ মাসে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চে অংশগ্রহণ করেন বেশ কিছু সরকারি কর্মকর্তা। 1996 সালের জুন মাসের নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 5 বছর পর 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরও জনতার মঞ্চে অংশগ্রহণকারী কর্মকর্তা সহ ছাত্র জীবনে আওয়ামী লীগ রাজনীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়, অনেক কর্মকর্তাকে দেওয়া হয় বাধ্যতামূলক অবসর। শুধু জনতার মঞ্চের কর্মকর্তাই নয়,
আওয়ামী লীগের সময় মন্ত্রীর পিএস সহ বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এরকম অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়। কাউকে কাউকে বদলি করা হয় গুরুত্বহীন পদে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একই নীতি অনুসরণ করতে শুরু করেন, তবে এবার বঞ্চিতের পরিধি আরও বিস্তৃত হয়। বিএনপির শাসনামলে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, এসপি, মন্ত্রীর পিএস সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের গণহারে বিএনপি জামাত লেবেল দিয়ে হয় ওএসডি না হয় গুরুত্বহীন পদে ডাম্প করে রাখা হয়। পদায়ন ও দায়িত্ব পালনের সূত্র ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে রাজনৈতিক লেবেল এঁটে দেওয়া হয়। ভিন্ন রাজনৈতিক শিবিরের লোক, এরকম অভিযোগ। পদোন্নতি বঞ্চিত করা হলো অনেককে, কাউকে কাউকে দেয়া হলো বাধ্যতামূলক অবসর। এর সাথে যুক্ত হলো আরেকটি বিষয়, চাকরি প্রার্থীর নিজের ও পরিবারের সদস্যদের কথিত আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে পিএসসির সুপারিশকৃত চাকরি প্রার্থীদের অনেককে নিয়োগ দেয়া হলো না। এই কথাগুলো কিন্তু অতিথিরাও বলেছেন এবং আমরাও নানা সময়কার যে তথ্য উপাত্ত সেটি বিশ্লেষণ করে পেয়েছি। তবে আপনাদের কাছে জানতে চাই, এই যে গত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে যাওয়া, আমি একটু যোগ করতে চাই এর সাথে, আপনার বক্তব্যের সাথে। সেটা হচ্ছে 2009-এর পর থেকে শুধুমাত্র যে এই 2001 এবং 2006-এর মধ্যে যারা জনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন বা আওয়ামী লীগের পন্থী ছিলেন তাদেরকে প্রমোশন বঞ্চিত করা হয়েছিল, কিন্তু 9-এর পর থেকে শুধু যারা মেধাবী, দক্ষ, নিরপেক্ষ কর্মকর্তা তাদেরকেও বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে। সেটা এখানে শুধু আমরা যেটা লক্ষ্য করেছি, বিভিন্ন ব্যাচের যে সমস্ত কর্মকর্তারা যোগ্য ছিলেন, মেধা ছিলেন, যেমন আপনি দেখবেন 1982 সালের ব্যাচের প্রথম ব্যক্তি হচ্ছে আব্দুর রশিদ, জনাব আব্দুর রশিদ। তাকে অতিরিক্ত সচিব থেকে আর পদোন্নতি দেওয়া হয় নাই এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত করা হয়েছে, তার ব্যাচেরই একই রকম। এবং একইভাবে 1982 সালের বিশেষ ব্যাচের 3 নম্বর কর্মকর্তা আতাউর রহমানকে পদোন্নতি প্রদান করা হয় নাই। তারপরে 85 ব্যাচের প্রথম দিকের যে সমস্ত কর্মকর্তা তাদেরকে পদোন্নতি দেওয়া হয় না। এদের মধ্যে অধিকাংশই নিরপেক্ষ এবং এই যে 82 স্পেশাল ব্যাচ, 82 ব্যাচ বা অন্যান্য যে ব্যাচ যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সবাই কিন্তু কোনো রাজনীতির সাথে ছাত্র জীবনে জড়িত ছিল বলে প্রমাণিত নয়। আমি এই জায়গাটা আপনাদের কাছে আসতে চাচ্ছিলাম যে আমরা দেখেছি যে গত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে যাওয়া 5 কর্মকর্তাকে এই সরকার এসে আবার তাদেরকে গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তার মানে তারা দক্ষ ছিলেন এবং তারা বঞ্চিত ছিলেন নানা কারণে। এই যে দক্ষ এবং মেধাবী কর্মকর্তাদের দলীয় লেভেল দিয়ে অবসরে পাঠানো হয়, সেটার আসল কারণ বলে কি মনে করেন আপনি? মানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের চিন্তা চেতনার কারণেই তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। তারা দক্ষ, যোগ্য এবং মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার ক্ষমতা তাদের রয়েছে এবং ভবিষ্যতেও তারা সেটা পারবে। আমি একটু বিষয় অ্যাড করি। আপনি যেমন ওই যে 1996-তে যে জনতার মঞ্চের কথা বললেন এবং তারপরে 2001-এ এই বিএনপি ক্ষমতায় এসে যে এটা করলো, তাই না? সেখানে আপনি যেটা বলছেন যে বিএনপি সেই জনতার মঞ্চে অংশগ্রহণকারী লোকজনকে চাকরি থেকে রিটায়ার্ড করা ইত্যাদি। এখানে আমার বক্তব্য একটু এরকম যে জনতার মঞ্চটা কিন্তু সরকারি চাকরি আচরণ বিধি অনুযায়ী এটা সাপোর্ট করে না। এটা তৎকালীন মহিউদ্দিন খান আলমগীর, যে পরে আওয়ামী লীগের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাই না? মূলত তিনি এটা নেতৃত্ব দিয়ে এটা জনতার মঞ্চ করেছিলেন, যেখানে সরকারি কর্মচারীরা এবার যেমন এই যে ছাত্র জনতার আন্দোলন হলো, সরকারি কর্মকর্তারা কিন্তু কোনো মঞ্চ করে নাই, যায়নি, ইভেন কি ছাত্র জনতার ইস্যুও যোগদান করে নাই, তাই না? আচরণবিধিতে এটা কিন্তু নিষেধ আছে, তাই না? কিন্তু সেই আচরণবিধি লঙ্ঘন করে তখন কিন্তু ওই কাজটা করা হয়েছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই তারপরে যেটা সরকার পরে যেটা করেছে সেটা ওইটার অ্যাকশন কিছুটা এসছে, কিন্তু তারপরে এই ধারাগুলো ক্রমান্বয়ে বেড়েছে। যেমন স্যার বলেছেন যে মেধাবী কর্মকর্তাদের যা 2009-এর পর থেকে যত পদোন্নতি হয়েছে সেখানে দেখা গেছে একটা ব্যাচের যারা মেধাবী তাদেরকে বেছে বেছে বাদ দিয়ে যারা পিছনে তারা পদোন্নতি নিয়ে। এটা কি এই কারণে যে তাদেরকে খুব সহজেই চালনা করা যায় নিজের ইচ্ছা মতো? এটাও আছে একটা। আবার এই ইসের মধ্যে যারা পিছনে, আমি সরি টু সে, এরা কোটায় এসছে এবং এদের এই কোটায় আসার কারণে তাদের এই যে রাজনৈতিক
এটাকে ব্যবহার করে যারা মেধাবী তাদেরকে টপকিয়ে সামনে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, তারা রাজনীতিকে ব্যবহার করেছে। সেই জায়গাটা একটুখানি আমি শুনতে চাই যে আমি এখানে একটু যোগ জি, করতে চাই। জি। সেটা হচ্ছে এক এক ব্যাচে 450, 500, 550 কর্মকর্তা নিয়োগ হয়েছে। এর মধ্যে মেধাবীর সংখ্যা তো আপনি 40% মেধাবী, বাকিরা তো কোঠায়, বিভিন্ন কোঠায় আছে। তো প্রথম দিকে যারা থাকেন তারাই তো মেধাবী। সেই হিসাবে প্রতিটি ব্যাচের ক্ষেত্রে এরকম ঘটেছে যে ব্যক্তির সিরিয়াল নম্বর দেখা যাবে মেধা তালিকায় 200-র পরে অথবা 300-র পরে, সেই ব্যক্তি ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত হয়ে গেছে এক ব্যাচ থেকে দেখা গেল। আর যে ব্যক্তির ওইখানে মেধা তালিকায় তার সিরিয়াল হয়তো 3 নম্বর, সেই ব্যক্তি যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব হিসেবে 12 বছর এখানে- চাকরি করে সে অবসরে চলে গেছে। খুবই দুঃখজনক। এইরকম কিন্তু এই যে রাজনৈতিক পরিচয় দিয়ে পদোন্নতির যে Yes, ধারা, সেটাকে তো অনেক সুযোগ সন্ধানীরা ব্যবহারও করেছেন। যখন অবশ্যই। জেনেছেন যে তাকে এই রাজনৈতিক লেভেল দিলে তিনি আর পদোন্নতি পাবেন না, তখন তাকে অনেক ভুয়া লেভেল দেয়া হয়েছে, সে অবশ্যই। সরকার বিরোধী এই ধরনের অনেক ট্যাগ দেওয়া অবশ্যই, হয়েছে। অবশ্যই। যেমন সরকারের কোনো সমালোচনা করলেই যেমন রাজাকার বিভিন্ন সময় মানুষকে শুনতে হয়েছে, সেরকম লেভেলও কিন্তু দেয়া হয়েছে। এটা নিয়ে আপনারা কি বলবেন? আমি আমার ব্যাচের মেধাক্রমে 10ম। আমি 2003-এ উপসচিব হিসাবে পদোন্নতি পাই। 2009-এ যখন আমাদের পদোন্নতি দেয়া হয়, এই 2003-এ যারা পদোন্নতি পেয়েছিল, আমরা প্রথম দিকের একেবারে পাইকারি হারে তাদেরকে ওই 2009-এর পদোন্নতি যুগ্ম সচিব পদে পদোন্নতি থেকে বাদ দেওয়া হলো। তো এই বাদ দেওয়ার পরে আমি একটু তদবির করার জন্য এরকম, তো এই আমি জনপ্রশাসন সচিবের কাছে গিয়েছি, তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন যে তোমার আমরা দেখে শুনে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার এক ব্যাচমেটকে তিনি বলেছেন আমার বাবার কথা, যে তার বাবা এলাকায় সে জামাত করে। বেসিক্যালি আমার বাবা ছাত্র জীবন থেকে সুফি হিসেবে উপাধিপ্রাপ্ত, তার শিক্ষকরা তাকে সুফি ডাকত এবং আমার এলাকায় সবাই তাকে চেনে সুফি হিসাবে, সুফি সাহেব। এবং সে সেইটা ধরে রাখছে, একজন সুফির যে গুণাবলী সে আমৃত্যু সেটা ধরে রেখেছে। তো একজন মানুষ সৎ জীবনযাপন করলে তার পরিচিতি যদি জামাত হয়, এটা খুবই দুঃখজনক, তাই না? এবং এই নানান রকম ট্যাগ দিয়ে আমাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে এই সময়টা। আমি 6বার যুগ্ম সচিব পদোন্নতি থেকে আমি বাদ পড়েছি। ষষ্ঠবারের পরে আমাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এবং দুঃখজনক হলো যে 2013 নির্বাচনের আগে পদোন্নতি দেওয়া হলো। আমি একেবারে এটা খোলামেলা বলছি যে যারা একটু রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, এরকম বিরোধী রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, তাদেরকে যারা আমরা চিনি তাদেরকেও পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু আমাকে পদোন্নতি দেওয়া হয় না। আমাকে সহ আরও কয়েকজনকে পদোন্নতি দেওয়া হয় না। মোহাম্মদ নাসিরউদ্দিন খান, আপনি বলতে চাচ্ছিলেন? আমি যেটা বলতে চাচ্ছি সেটা জনাব ইব্রাহিম খলিল সাহেব যেটা বলেছে অত্যন্ত সঠিক সত্য কথা বলেছেন। এর মধ্যে হয়েছে কি, এমন অনেক কর্মকর্তা, যেমন আমার ব্যক্তি জীবনে আমি 8 বছরে 8বার পদোন্নতি বঞ্চিত হয়েছে। এবং 2009 সালের 7ই সেপ্টেম্বর থেকে 17 সালের 11ই ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে 8বার পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম সচিব থেকে আমি যুগ্ম সচিব হয়েছি 2006 সালের 3রা জুলাই, এবং 12 বছর একই পদে চাকরি করে, শুধু চাকরি না, এই চাকরিতে পদোন্নতি বঞ্চনাটাই এখন আর বলার কিছু থাকে না, নাই। এটা হলে বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন। আমাকে 2015 সালে, ব্যক্তি উদাহরণটা দেওয়া ঠিক হয় না, তবু আমি 6 সালে যুগ্ম সচিব হলাম। 2015 সালে আমাকে একটা পদায়ন করা হয়, বদলি করা হয় জনপ্রশাসন থেকে। বদলিটা হচ্ছে আমাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংযুক্ত হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয় তৎকালীন চিফ হুইপ ফিরোজ সাহেবের পিএস, প্রাইভেট সেক্রেটারি, যে পদটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ। ওইখানে যে কর্মরত তখন ছিল, যার পরিবর্তে আমাকে যেতে হবে, সে হচ্ছে সিনিয়র কর্মকর্তা, তিনি ইউনো হয়ে চলে যাচ্ছেন, তার জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়। এরকম নিপীড়নও আমি অবশ্য পরবর্তীতে অনুরোধ করে অনেক 2-3 মাস রিকোয়েস্ট করার পর চিফ হুইপ নিজের সাথে দেখা করে তাকে বলার পর আমার ওই পদায়নটা বাতিল করা হয়। কিন্তু এই রকমের সেটার কারণ কি ছিল? আমি তো এই কারণে কিছুই জানি না। আমাকে একটা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সেই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে পদায়ন করা হয়েছিল। তো এটার কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হলো যে মানে হিউমিলেট করা। আমি রাজশাহী ডিভিশনের 2টো জেলার জেলা প্রশাসক ছিলাম। আমাকে 2009-এ পদোন্নতি না দিয়ে আমাকে রাজশাহী জেলার একটা জেলা পরিষদে
পদায়ন করা হয় এবং আমার বিরুদ্ধে একটা ডিপার্টমেন্টাল কেসও শুরু করা হয়। কি কেস? যে আমি সরকারের সমালোচনা করেছি। কি সমালোচনা? আমরা জনপ্রশাসন সচিবের সাথে দেখা করতে গিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের কেন পদোন্নতি দেয়া হলো না। আমরা যদি জানতে পারি যে এই কারণে আমাদের পদোন্নতি হয়নি, তাই না, তাহলে আমি জানি না আসলে এরকম শেষ এরকম পর্যায়ে আরেকটা- অনেক 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 ঘটনা। মানুষ না, রয়েছেন, অনেক জীবন রয়েছেন যারা শত লোক, শত কর্মকর্তা বঞ্চিত Very true. হয়েছেন এবং একবার না, তারা যেমন আমার যে 118তম আমার চেয়ে কনিষ্ঠ কর্মকর্তা, সেই ভদ্রলোক ওই যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হলেন 2009 সালে, তারপর 13 সালে সচিব হলেন, 17 সালের জানুয়ারি মাসে জুলাই মাসে তিনি সিনিয়র সচিব হলেন। আমিও যদি তার সিনিয়র হিসাবে আমি এই সকল প্রমোশন পাওয়ার অধিকারী ছিলাম, সকল যোগ্যতা শুধু আমারই না, আমার ব্যাচে এরকম অনেকের রয়েছে। আরও 60-70 জন কর্মকর্তা আছে যারা একই পদে 12 বছর চাকরি করে তারা অবসরে গিয়েছেন। তো এখানে আমাদের বক্তব্য হচ্ছে, এবং এটা রাষ্ট্রীয় বিধান মোতাবেক প্রমোশন নীতিমালা অনুযায়ী 2002-তে যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে প্রমোশন হওয়ার কথা, পদোন্নতি হওয়ার কথা। এবং এখন থেকেও আমরা এটাই মানে আর যেন বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে পর্যায়ে বলা হচ্ছে যে নতুনভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বৈষম্যবিধি একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো তৈরি হবে ভবিষ্যতে, আমরা এটা সুনিশ্চিত হয় যাতে ভবিষ্যতে আর যেন একদমই তাই। আর যেন কোনো একদম এখন কি চাইর উত্তর আসলে এটাই। এখন আমরা এটাই চাই যে সব ধরনের বৈষম্য নিরোধ হবে এবং মেধার ভিত্তিতে যিনি যোগ্য মেধার মানুষ ভিত্তিতে, তিনি জি। যোগ্য জায়গায় যাবেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের মতো যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা। আমরা ব্যথিত আসলে, এবং বাংলাদেশও বঞ্চিত হয়েছে নানাভাবে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন। তবে আজকের আয়োজন থেকে এটাই বলতে চাই, দলীয়করণের রশি টানাটানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিরপেক্ষ, দক্ষ এবং নিরীহ কর্মকর্তারা, কারণ প্রয়োজনের সময় কেউ তাদের পক্ষে কথা বলে না। আমরা আশা করব সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতি বঞ্চনার যুগের অবসান হবে, আর সরকারি কর্মচারীরাও দায়িত্ব পালন করবেন নিরপেক্ষভাবে। দল মত ও বিভেজনের ঊর্ধ্বে গিয়ে তারা হয়ে উঠবেন জনগণের সেবক, প্রজাতন্ত্রের কর্মচারী। ধন্যবাদ সবাইকে।